চিকিৎসার জন্য খালেদা জিয়ার জন্য জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা 7 কলেজ শিক্ষার্থীদের। ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ডাকাতির পর লুভার মিউজিয়ামে এবার পানি পড়ে নষ্ট কয়েকশো মিশরীয় শিল্পকর্ম। এবং লা লিগায় রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে 11 বছর পর সেল্টা ভিগোর জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ সোমবার সকালে গণমাধ্যমকে এই তথ্য জানান। তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনও গেল শনিবার জানিয়েছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির উপরে নির্ভর করছে তার বাইরে যাওয়া। এস.এম. রাগিব সামাদ বলেন, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপের। এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল 8:20 শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত 9টায় ঢাকা ত্যাগ করতে পারবে। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক সূত্র জানায়, গেল শনিবার FAI এভিয়েশন গ্রুপ যে আবেদন করেছিল তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার সূচি চাওয়া হয়েছিল। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের রিপোর্টার সিফাত আল ফাহিম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেট জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রয়েছে রাজধানীর এভারকেয়ার হসপিটালের ঠিক সামনের এই জায়গাটিতে। যদি একটু জানিয়ে দিই, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের শারীরিক অবস্থা সেটি এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। অন্যদিকটায় আগামীকাল সকাল নাগাদ তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটিও দেশের মাটিতে অবতরণ করবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা আরও যতটুকু জানতে পেরেছি যে তার যে শারীরিক নানান ধরনের জটিলতা, ডায়াবেটিস থেকে শুরু করে লিভারের যে সমস্যাগুলো রয়েছে সেটি কিন্তু অনেকাংশে উন্নতি এবং অবনতি দুটি কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। এবং তার এই স্বাস্থ্যের বিষয়টি ঘিরেই কিন্তু গঠিত হয়েছে একটি মেডিকেল বোর্ড। সেই মেডিকেল বোর্ড কিন্তু তাকে সার্বিক সময় পর্যবেক্ষণ করছে এবং তার স্বাস্থ্যের উন্নতির উপরেই কিন্তু নির্ভর করবে মূলত তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি। অন্যদিকটা আমরা যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু জানলাম যে আগামীকাল সকাল 8টার পরপরই দেশের মাটিতে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে সেটি আসবে। তবে তার স্বাস্থ্যের উন্নতি হলেই তাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে অর্থাৎ লন্ডন নিয়ে যাওয়া হবে বলে আমরা আসলে বিএনপি সূত্রে জানতে পেরেছি। এবং তার সুচিকিৎসার জন্য ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সহধর্মী অর্থাৎ জুবাইদুর রহমান তিনিও কিন্তু এসেছেন এবং তিনি সার্বিক সময় তার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। আগামীকাল সকাল 8টা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে এবং তাকে সুচিকিৎসার বিষয়ে যে মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের নির্দেশক্রমে হয়তোবা পরবর্তীতে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং এটি ছিল রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে সর্বশেষ। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার সিফাত আল ফাহিম। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। আওয়ামী লীগের আমলে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত গুমের সরাসরি নির্দেশ দিতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক সিদ্দিকী। এমন মন্তব্য করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সেনা কর্মকর্তা ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে
শুনানির পর রোববার চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সঙ্গে এমন কথা বলেন। নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, যিনি তার ছোট বোনের দেবর, তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো। তারিক সিদ্দিকী ডিজিএফআই, আর্মি, র্যাব, পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে, কাকে হত্যা করতে হবে, কাকে বন্দি রাখতে হবে, কাকে কখন ছেড়ে দিতে হবে। শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকী আবার কমান্ড করতেন ডিজিএফআর ডিজিদেরকে। সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার, নিরাপত্তা উপদেষ্টা, ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা, যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা এই নির্দেশটা পালন করতেন। সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে। সুপিরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপ এখানে আছে। তারা আবার সিজিআইবি ডাইরেক্টররা ভেতরে এমওডিসি বা অন্য স্টাফদের মাধ্যমে এটা কার্যকর করেছেন। সুতরাং তারাও একটা কমান্ড স্ট্রাকচার এখানে ব্যবহার করেছেন। সম্মিলিতভাবে সবাই তারা একটা অপরাধ, ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত, যেটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ। সম্মিলিতভাবে এই অপরাধটা তারা করেছেন। সুতরাং এই মামলার ক্ষেত্রে কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে আসামিরা অভিযুক্ত, তারা জেসিই বা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের দায়ে। এদিকে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সূত্র বিষয়টি নিশ্চিত করে। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় সোমবার আওয়ামী লীগের সাবেক 16 মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন 7 কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথাও বলছেন তারা। সোমবার প্রায় 150 থেকে 200 শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষা ভবনের পেছনের অংশে 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা বলেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও জানান, অবস্থান কর্মসূচি অব্যাহত আছে। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। ধর্ম ব্যবসায়ীর রাজনৈতিক প্রবণতার তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চায় তাদের আগে জানা দরকার বাস স্টেশন কোথায়। জনগণ এগুলো বোঝে। সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি এ সময় বলেন, ধর্ম ব্যবসায়ী যারা আছে তারা শুধু বলছে এই মার্কায় ভোট দিলে ধরা জান্নাত, কিন্তু ইহকালে মানুষ কিভাবে চলবে তার কোনো বক্তব্য নেই। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা দেশের মানুষের কাছে সমর্থন চাইছি, ভোট চাইছি। জনগণ আমাদের কাছে কি চায় তা তো আমাদের দিতে হবে। আমরা তো কেবল ধর্মের একটা ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা কি আছে সেটা জনগণের সামনে রাখা। আমি কদিন এলাকাতে ছিলাম, এই প্রথমবারের মতো ক্যাম্পেইনে গেলাম, নির্বাচনী ক্যাম্পেইন। তা আমাকে বলছে যে আপনারা এই লিফলেট দিয়েছেন, লিফলেটের বিপরীতে আমাদের ওখানে আবার সেই লিফলেটের বিপরীতে ভোট চাওয়ার উল্টা পৃষ্ঠাতে 31 দফাটা দিয়েছে। বলে যে ভাই সাহেব, 31 দফা লম্বা চূড়া এত কেমনে বুঝবো, সহজ কথা বলেন। জনগণ বুঝতে চায়, এই সহজ করে আপনাদেরকে বলার জন্য এই ছাড়টা আজকে।
8টা। এই সহজ করে বলার জন্য এগুলা। এখন নগরায়ন, আবাসন, ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি কঠিন কঠিন শব্দ না বলে সহজ করে আপনারা এই কথাগুলো বলবেন লিফলেটের মধ্যে। এগুলো হচ্ছে 31 দফার নির্যাস। বিদ্যমান পরিস্থিতিতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি সহ অন্য 4 নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে গোলাম পরোয়ার বলেন, একটি দল সবার উপরে হামলা করছে, নারীদের উপরও হামলা চালাচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন এখন থেকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও জানান তারা। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না উল্লেখ করে পরোয়ার বলেন, রমজানের আগেই নির্বাচন করার জন্য জাতির কাছে কমিটেড সরকার ও নির্বাচন কমিশন। যথেষ্ট আন্তরিকতা এবং তাদের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে যথাসাধ্য ব্রিফ করার চেষ্টা করেছেন। সন্তোষজনকভাবেই আমরা আলোচনার শেষের দিকে পৌঁছেছি। কিছু কিছু বিষয়ে আমরা আরো কোয়ারি করেছি, নতুন কিছু পরামর্শ আমরা দিয়েছি। ওনারা অনেক পরামর্শ চেয়েছেন। তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা তারা নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন এবং এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার আশাবাদ তারা ব্যক্ত করেছেন, যে ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত তাদের হয়েছে। আশা করা যায় সপ্তাহখানেকের মধ্যেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং অ্যাকর্ডিং টু দেয়ার কমিটমেন্ট বিফোর রামাদান এই জাতীয় নির্বাচন হবে, সেই মর্মে তারিখ তারা সুনির্দিষ্ট করে ঘোষণা করবেন। আদালত অবমাননার নোটিশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। তাকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই সংক্রান্ত বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে শুনানিতে আইনজীবী ফজলুর রহমান বলেন, এই বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না, তবে আল্লাহর পরে আদালতকে সম্মান করি, আমি নিঃশর্ত ক্ষমা চাই। এরপর আদালতের বিষয়ে মন্তব্য করার জন্য ভবিষ্যতে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননা অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদেশ দেন। 8 ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে কুমিল্লা পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়। দীর্ঘ 9 মাসের যুদ্ধ আর নির্যাতনের পরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনী সহ সর্বস্তরের জনগণের উল্লাসধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে এই অঞ্চল। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া জানান, 7 ডিসেম্বর রাতে মিত্র বাহিনীর 61 ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র পাল সিং, বাংলাদেশের মেজর আইন উদ্দিন, ক্যাপ্টেন আশরাফ, মোহাম্মদ শাহ আলম ও শফিউল আহমেদ বাবুলদের নেতৃত্বে বিমানবন্দরের পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে আক্রমণ করে। রাতের মধ্যে বিমানবন্দরের যৌথ বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাক হানাদার সেনাদের প্রধান ঘাঁটির পতন হয়। অনেক পাকিস্তানি সেনা নিহত হয়। তখন নির্যাতিত অনেকে এসে তাদের মরদেহের মুখে থুতু ছিটায়। কুমিল্লা বিমানবন্দরের ঘাঁটিতে কয়েকজন পাক হানাদার সেনা আত্মসমর্পণ করে। পরদিন 8 ডিসেম্বর কুমিল্লা পাক হানাদার সেনা মুক্ত হয়। পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আরও কমে বেড়েছে শীতের তীব্রতা। সোমবার সকাল 9টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। অন্য দিনের মতো সোমবার ভোরেও সূর্যের আলো ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। উত্তরের এই শীত প্রবণ এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় কয়েকদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা, তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে কমতে থাকে ঠান্ডার অনুভূতি। রোদের জন্য সকাল থেকে দুপুরের পর পর্যন্ত স্বস্তি মেলে। বিকেলের পর থেকে আবারও শুরু হয় কনকনে শীত। তীব্র শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। সকালের তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে সকালের কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের।
রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ডাকাতির পর লুভর জাদুঘরে এবার পানি পড়ে নষ্ট হলো কয়েকশো মিশরীয় শিল্পকর্ম। প্যারিসের বিশ্ববিখ্যাত এই জাদুঘরে মিশর বিভাগে গত নভেম্বরের শেষ সপ্তাহে পানি চুয়ে পড়ার ঘটনায় প্রায় 400 মূল্যবান নথি ও গবেষণা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার জাদুঘর কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করে। এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে লুভর জাদুঘর থেকে দিন দুপুরে $102 মিলিয়ন ঐতিহাসিক গহনা লুট করে পালিয়েছিল 4 ডাকাত। 7 মিনিটের এই দুঃসাহসিক ডাকাতি জাদুঘরের পুরনো অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। লুভরের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ফ্রান্সিস স্টেইনবক জানিয়েছেন, গেল 26 নভেম্বর পানির লিকেজ ধরা পড়ে। ক্ষতিগ্রস্ত সামগ্রীগুলো গবেষকদের ব্যবহৃত ইজিপ্টোলজি জার্নাল ও বিভিন্ন বৈজ্ঞানিক নথি, যেগুলোর বেশিরভাগই 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের শুরুর সময়কার। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জয় ফেরার পর অপ্রত্যাশিত এক পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে 9 জনের রিয়ালকে 2-0 ব্যবধানে হারালো সেল্টা ভিগো। রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে সমর্থকদের সামনে নাজেহাল হয়েছে রিয়াল। 2 গোল হজমের পাশাপাশি লাল কার্ডও দেখেছে রিয়ালের দুজন, ফ্রান গার্সিয়া, কারেসাস। সেল্টার বিপক্ষে এই পরাজয়ের শেষ 5 লা লিগা ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়েছে 4 পয়েন্ট। আগামী 10 ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে রিয়াল। এই ম্যাচের আগে এমন পরাজয়ে চাপ বেড়েছে কোচ জাবি আলোনসোর উপর। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চিকিৎসার জন্য খালেদা জিয়ার জন্য জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা 7 কলেজ শিক্ষার্থীদের। ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ডাকাতির পর লুভর মিউজিয়ামে এবার পানি পড়ে নষ্ট কয়েকশো মিশরীয় শিল্পকর্ম। এবং লা লিগায় রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে 11 বছর পর সেল্টা ভিগোর জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।